এই পর্বে আমরা কেস রেকর্ডের 91, 99, 100 এবং 101 পর্যন্ত কিছু আলোচনা করব। এইগুলি কিন্তু নিয়ে আমি তোমাদের আলোচনা একবার করেছিলাম যখন ডিজিজ ক্লাসিফিকেশন করেছিলাম, তখন আমি তোমাদের বুঝিয়েছিলাম অ্যাকিউট ডিজিজ কাকে বলে, অ্যাকিউট ডিজিজ কয় রকম, কি কি। এইগুলি নিয়ে কিন্তু এই ক্ষেত্রে আবার আলোচনা করা আছে কেস রেকর্ডের মধ্যে। তাই বলা হচ্ছে মোটের উপর অচির রোগ সমূহের কিংবা যে সকল রোগ অল্পদিন হয়ে আছে তাদের অনুসন্ধান চিকিৎসকের পক্ষে অপেক্ষাকৃত সহজ। আমি বলেছিলাম তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজ বা হঠাৎ উৎপন্ন হয়েছে এমন কোন রোগ, ইন্ডিভিজুয়াল ডিজিজ, স্পোরাডিক্যাল ডিজিজ, এপিডেমিক ডিজিজ। তাহলে ইন্ডিভিজুয়াল ডিজিজে হঠাৎ এবার দেখা গেল নতুন রোগ, তাহলে সেই ক্ষেত্রে আর অ্যাকিউট ডিজিজ অর্থাৎ স্পোরাডিক্যাল বা এপিডেমিক জাতীয় যদি কোনো রোগ আমরা দেখতে পাই, সংজ্ঞায় যদি আমাদের সেই অ্যাকিউট ডিজিজটা আসে, অর্থাৎ হঠাৎ রোগের আক্রমণ, বিনা ওষুধের নির্দিষ্ট সময়ের মধ্যে রোগটা আরোগ্য হয় নতুবা মারা যায়। হ্যাঁ, একটা মেয়াদ থাকে, মেয়াদের মধ্যে ভালো হবে, মেয়াদের আগে ভালো হবে না। লাখ টাকা দামের অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ালেও হবে না, আবার অনেক সময় মাসিতলা জল পড়া খাওয়ালেও কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো হবে, কিছু না করলেও ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো হবে। আমরা বলছি মোটের উপর অচির রোগ সমূহের কিংবা যে সকল রোগ অল্পদিনে আছে তাদের অনুসন্ধান চিকিৎসকের পক্ষে অপেক্ষাকৃত সহজ। কারণ যে স্বাস্থ্য অল্পদিন হইল নষ্ট হইয়াছে তার সম্বন্ধে যাবতীয় ঘটনা এবং তাহা হইতে বিচ্যুতি সমূহ রোগী এবং তার বন্ধুবর্গের তখনও স্পষ্টতই স্মরণ থাকে। হঠাৎ রোগটা হয়েছে বলে রোগীদের অনেক সময় বা রোগীর বাড়ির লোকদের অনেক সময় এটা মনে থাকে এবং নতুন আশ্চর্যজনক রূপে প্রতীয়মান হয় এবং রোগী কি কষ্ট হচ্ছে সেগুলি রোগীর মনে থাকে, বাড়ির লোকেরা যেগুলি থাকে সেগুলি মনে থাকে। আমরা সেগুলি মানে ডাইরেক্ট দেখতে পারি, শুনতে পারি বা বুঝতে পারি। এই প্রকার রোগে চিকিৎসকের সমস্তই জানিতে হয়, তবে তাহাকে অধিক কিছু অনুসন্ধান করিতে হয় না। সেখানেও এখানেও জানতে হয়, শুধু রোগের নামকরণ শুনেই ওষুধ দেওয়া যায় না, সেখানেও জানতে হয়, তবে অধিক কিছু জানতে হয় না। অধিকাংশই তাহার নিকট স্বেচ্ছায় বিবৃত হয়, এমন ভাবে রোগী বলে দেয় যে সেখানে চিত্রটা এমনি ভেসে ওঠে, আর জানতে হয় না। আর যদিও বা জানার দরকার হয় কেন হলো, আপনি কি কষ্ট পাচ্ছেন, বা রোগীকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি কষ্ট পাচ্ছ, কেমন ধরনের অনুভূতিমূলক কষ্টগুলি তোমার হচ্ছে, আর কিভাবে কি করলে কোন সময় তুমি উপশম পাচ্ছ। আঙ্গিক বা সর্বাঙ্গীন মডালিটিস, এটা কিসে উপশম হচ্ছে, কি করলে উপশম হচ্ছে, কখন উপশম হচ্ছে, এটা আমরা খেয়াল করব। আর অনুভূতিমূলক লক্ষণ কেন হলো, এই তিন কথাটা যদি জানতে হয়, এই তিন কথাটা ঘুরিয়ে ফিরিয়ে জানলে কিন্তু এর মধ্যে থেকে পূর্ণ চিত্রটা প্রকাশ হয়ে যাবে। এ হচ্ছে আমাদের 99। 100তে আমরা বলি অল্প ব্যাপক বা বহু ব্যাপক মহামারী। অল্প ব্যাপক স্পোরাডিক্যাল, বহু ব্যাপক এপিডেমিক মহামারী। রোগ সকলের লক্ষণ সমষ্টির সংগ্রহে তাদের সদৃশ্য কিছু সেই নামে কিংবা অপর নামে পৃথিবীতে পূর্বে হইয়াছিল কি না তার সম্পূর্ণ নিষ্প্রয়োজন। অর্থাৎ যদি দেখি যে আমি এপিডেমিক ফেভার শুরু হয়েছে, বা এপিডেমিক ডায়রিয়া শুরু হয়েছে, বা এপিডেমিক মাম্প শুরু হয়েছে, বা এপিডেমিক কোনো কষ্ট শুরু হয়েছে, তাহলে এই রোগ এর আগে পৃথিবীতে হয়েছিল কিনা, কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হলো, এবার আমি কি ওষুধ দেবো না, এটা কিন্তু খোঁজা হ্যানিম্যান সাহেব বলছেন নিষ্প্রয়োজন। কেন না, হ্যানিম্যান সাহেব 71, 72, 73 বলেছেন যে প্রত্যেকবার তরুণ রোগগুলি কিছু বিকৃত হয়ে বা পরিবর্তিত হয়ে রোগ লক্ষণগুলি প্রকাশ পায়। তাহলে গতবারের ইনফ্লুয়েঞ্জা যে এবার ইনফ্লুয়েঞ্জা হবে এটা কিন্তু নয়,
গতবারের করোনা আর এবারকারের করোনা হলে যে একই হবে তা কিন্তু নয়। গতবারের ডেঙ্গু আর এবার ডেঙ্গুর লক্ষণ যে একই হবে তা কিন্তু নয়, কারণ আমরা তো প্যাথোলজি বেসিক নই, আমরা সিমটম বেসিক। তাই বলা হচ্ছে সেই প্রকারে রোগের নূতনত্ব বৃহত্ব তাহার পরীক্ষা বা চিকিৎসা সম্বন্ধে কোনো পার্থক্যের প্রয়োজন উপস্থিত করে না। কারণ চিকিৎসক যদি প্রকৃতভাবে রোগ মূল দূর করিয়া চিকিৎসা করিতে ইচ্ছা করেন, তবে প্রত্যেক প্রচলিত রোগের বিশুদ্ধ প্রকৃতি একে যেন নূতন এবং অজ্ঞাত বলিয়াই ধরিবেন। আমাদের সবসময় বুদ্ধি আসলে এটা একটা নতুন রুগী। আমি ওই বাড়ির একটা জ্বর রাস্তাল দিয়ে সেরেছি বলে যে এই বাড়ির এই রুগীটাকে রাস্তাল দিয়ে জ্বর সারবো, এটা নাও হতে পারে। প্রত্যেক রুগীটাই নতুন রুগী, হয়তো রোগটা একই কিন্তু রুগীটা আলাদা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নূতন অজ্ঞাত বলিয়াই ধরিবেন এবং 1 লক্ষ হইয়া, 1 লক্ষ মানে স্থির মন নিয়ে ইহারই অনুসন্ধান করিতে বাস্তবিক পরিদর্শনের পরিবর্তে কখনো অনুমানের উপর নির্ভর করিবেন না। সামগ্রিকভাবে পরিদর্শন, লক্ষণ সকল জানা, জেনে শুনে বুঝে কিন্তু আমাদের ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আমাদের কিন্তু অনুমানের কোনো ব্যাপার নেই। ইনফ্লুয়েঞ্জা হয়ে যেটা এরকম কোনো অনুমান করে ওষুধ দেওয়া যাবে না। একটু ধৈর্য সহ্য আমাদের প্রয়োজন আছে। তার কারণ আমরা 97, 98, 99-তে আমরা বলেছিলাম রোগীর যন্ত্রণা এবং নানা প্রকার অস্বাভাবিক অনুভূতি সকল শ্রবণ করা 1, রোগীর আপনার মুখে উক্তি সংগ্রহ করা 2, সমস্ত রোগের বিগত চিররোগের সম্পূর্ণ প্রতিচ্ছবি অঙ্কিত করা এবং ইহার বিশত্বগুলি সংগ্রহ করা। এই রোগের প্রতিচ্ছবি অঙ্কনে এবং বিগত সংগ্রহে অধিক প্রয়োজনীয় কি কি, এগুলি করতে গেলে কি করতে হয়? নিজেকে সমস্ত বিষয় সকল দিকে বিশেষভাবে পরিদর্শন আর নিপুণতা, মনুষ্য প্রকৃতির জ্ঞান, অনুসন্ধান বিষয়ে সাবধানতা আর ধৈর্য, এগুলি কিন্তু রোগী দেখতে গেলে আমাদের ক্যারেক্টারে রাখতে হবে। তাই বলা হচ্ছে কখনো অনুমানের উপর নির্ভর করিবেন না। কোন রোগকে পূর্ব হইতে সম্পূর্ণ বা অসম্পূর্ণভাবে পরিচিত মনে না করিয়া ইহার সমস্ত দিক যত্নপূর্বক পরীক্ষা করিবেন। এ প্রকার রোগে এইরূপ বিধি আরো প্রয়োজনীয়। সবসময় কিন্তু আমরা এই রোগীটা এসছে, একে এর মতন করে দেখতে হবে। এই জিনিসটা কিন্তু ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, মনে রাখতে হবে। যেহেতু যত্নপূর্বক পরীক্ষা করলে দেখা যায় প্রত্যেক প্রচলিত রোগ অনেক প্রকারে বিচিত্র ধরনের এবং পূর্ব বারের মিথ্যা নামে অভিহিত মহামারী সকল হয়েছে বহু পরিমাণে বিভিন্ন। যদি আমরা যত্নপূর্বক দেখি আর আমাদের যদি পশ্চাৎ ইতিহাস কিছু ডায়েরিতে লেখা থাকে, তাহলে মিলিয়ে দেখলে দেখা যাবে এবার থেকে সে সম্পূর্ণ আলাদা। শুধু রোগের নামকরণটা লক্ষ্য করলে হবে না, সামগ্রিক লক্ষণগুলির মধ্যে কিন্তু ব্যতিক্রমিক লক্ষণ আছে। এখানেও বলা হচ্ছে সেই 72, 73 যে কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু তার একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। বলা হচ্ছে কেবল যে সকল মহামারী স্পর্শ সংক্রমণ হইতে উৎপন্ন হয় তারা প্রায় 1 প্রকারের থাকে, যেমন বসন্ত আর হাম। স্পর্শ সংক্রমণ ব্যাধিগুলির মধ্যে সাধারণত পরিবর্তন, বাহ্যিক সিমটমস বা অন্যান্য সিমটমসের বেশি কিছু পরিবর্তন হয় না। মিজলস অ্যান্ড চিকেন পক্স, স্মল পক্স এখন আর দেখা যায় না। তাহলে প্রত্যেক রোগীটা হবে আমার নূতন রোগী। এবার পক্স হলেও তোমাদের আবারও বলে যে এখানে পক্স হলেও বাড়ির মধ্যে 2টো পক্সের রোগী আছে, একজন ব্র্যাঙ্গা, একজন জেলসিমিয়াম, একজন রাস্টক হতে পারে। আমি ডায়াগনোজ করলাম পক্স, কিন্তু মেডিসিনটা আমরা রোগ লক্ষণগুলিকে আলাদা করে দিয়ে তার অনুভূতিমূলক লক্ষণগুলি অর্থাৎ অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণ এবং মডালিটিস লক্ষণগুলি দিয়ে একজনের ব্র্যাঙ্গা, একজনের জেলসিমিয়াম, একজনের রাস্টক। আর ওই গায়ে খোসকা বেরিয়েছে, গায়ে জ্বর, গা হাত পা ব্যথা ইকুয়াল টু পক্স বেরিয়েছে, ওই পক্স যে কমন সিমটমসগুলি সেগুলি আলাদা রাখতে হবে
রেখে অস্বাভাবিক, অদ্ভুত, বিরল লক্ষণ, অনুভূতিমূলক লক্ষণ গুলি দিয়ে আমাদের ওষুধ চয়েস করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার পরবর্তীতে 101-এ আমি পৌঁছে যাব সামান্য একটুখানি। ইহা সহজে হইতে পারে যে মহামারী রোগের প্রথম আক্রমণ দেখিয়ে চিকিৎসক ইহার সম্পূর্ণ প্রতিকৃতি একেবারেই জানিতে পারেন না। যখন মহামারী রোগগুলি হয় মানে বিক্ষিপ্ত ভাবে, মানে ব্যাপকভাবে যখন হয়, আমি দেখেছি চিকুনগুনিয়া, আমি দেখেছি ডেঙ্গু, আমি দেখেছি ইনফ্লুয়েঞ্জা, আমি দেখেছি করোনা, আবার এখন একটা শুরু হচ্ছে। কি দিয়ে ট্রিটমেন্ট করলাম? মাকসল। কি নাম রোগের নাম? হ্যাঁ, নিপা ভাইরাস। মাকসলের লক্ষণ আসলো সুন্দরভাবে 48 ঘন্টার মধ্যে তার গলা ব্যথা, জ্বর ইত্যাদি ইত্যাদি, নিপা ভাইরাসের যে সিমটমস গুলি তাকে আউড়িয়ে গেল। যাক, এবার আমরা কাজের কথায় আসি। ইহা সহজেই হইতে পারে যে মহামারী রোগের প্রথম আক্রমণ দেখে চিকিৎসক ইহার সম্পূর্ণ প্রতিকৃতি একেবারেই জানিতে পারেন না। মহামারী রোগের চিত্রটা প্রথম দিন দেখে বা দ্বিতীয় দিন দেখেই আমরা তার পূর্ণ চিত্র প্রকৃতি কিন্তু আমরা অনেক সময় জানতে পারি না। কারণ মহামারী রোগের প্রত্যেকের অনেকগুলি আক্রমণ ক্ষেত্রের নির্ভুল পরিদর্শন ব্যতীত তিনি ইহার লক্ষণ সমষ্টি পরিচয় পাইতে পারেন না। অর্থাৎ নির্ভুল ভাবে যদি কতকগুলি রোগীকে দেখা যায়, তাহলে এর মধ্যে এই লক্ষণ আছে, তার মধ্যে সেই লক্ষণ আছে, ওর মধ্যে নেই, ওর মধ্যে আছে। এইরকম পূর্বের সময় যেমন সব লক্ষণ কিন্তু একটা রোগীর মধ্যে আসেনি। দেখা গেল তো ক্যালিমাইক্রোম বা ক্যালিকার সেই 3টে যে একটা লক্ষণ দিচ্ছিল একজন, সেই লক্ষণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কতকগুলি রোগী যদি আমরা একভাবে পরিদর্শন করি, তাহলে আমরা জানতে পারি যে রোগের প্রকৃতিটা কি, মহামারী কিনা, ব্যাপকভাবে বহু ব্যাপকভাবে হচ্ছে কিনা। আচ্ছা, বলা হচ্ছে তিনি ইহার লক্ষণ সমষ্টি পরিচয় পাইতে পারেন না, কিন্তু সযত্নে পর্যবেক্ষণকারী চিকিৎসক একটি রোগী দেখিয়াই প্রকৃত অবস্থার এতদূর জ্ঞান লাভ করিতে পারেন যে তাহার মনে ইহার বিশত্বব্যাপক চিত্র প্রতিফলিত হয়। আমার না, যাদের জ্ঞান আছে, সেই জাতীয় যারা চিকিৎসক আছেন, তারা 2 বা 3টে রোগী দেখলেই তার মধ্যে থেকে বুঝে নিতে পারে যে এটা মহামারী আকারের রোগ, এবং এই ধরনের রোগে আমাদের বেশি খাটতে হয় না। সাধারণত 1টা বা 2টো মেডিসিনের মধ্যে সেই সিজনের রোগগুলি ট্রিটমেন্ট হয়ে যায়। বলা হচ্ছে তাহার মনে ইহার বিশত্ব ব্যাপক চিত্র পরিচয়, বিশেষত্ব ব্যাপক লক্ষণগুলি সেখানে প্রকাশ পেতে থাকে। এমনকি তিনি ইহার উপযুক্ত সম লক্ষণ মতে প্রয়োজ্য ঔষধ নির্ধারণ করিতেও সমর্থন হয়। এবং ওই 72-73 বলা আছে যে এই রকম ধরনের বহু ব্যাপক মহামারী বা স্পোরাডিক্যাল মহামারীতে যদি একটু মন দিয়ে কেস রেকর্ড করা যায়, তাহলে দেখা যায় সেই বছরের সেই রোগটা লক্ষণগুলি হুবহু সব রোগীর দেহে একরকম, ব্যতিক্রম হলে ব্যতিক্রমিক লক্ষণ হবে। তবে আমি লক্ষ্য করেছি চিকুনগুনিয়ার সময় যখন ট্রিটমেন্ট করেছিলাম, তখন ব্রাইনিয়ার ইউপেটেরিয়াম ছিল। করোনার সময় যখন ট্রিটমেন্ট করছি, তখন আমি দেখেছি ব্রাইনিয়া এবং রাস্টক্সের মধ্যেই বেরিয়েছিল। নিপা ভাইরাস আমি 2-3টে দেখলাম, আমি মাকসল দিলাম। আর এছাড়া ইনফ্লুয়েঞ্জা তো ইন্ডিভিজুয়াল তো হয়, প্রায় ব্যাপক হয় না। এটাও এখন নিপা তো এখন স্পোরাডিক্যাল হচ্ছে। তাহলে আমরা 101 পর্যন্ত আলোচনা করতে পারলাম। এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখবা, কিভাবে আমরা কেস রেকর্ড করব, কোন রোগীর ক্ষেত্রে কেমন কেস রেকর্ড করব, এবং তরুণ রোগের অর্থাৎ অ্যাকিউট ডিজিজ, যেটা আমি তোমাদের বলেছিলাম ইন্ডিভিজুয়াল, স্পোরাডিক্যাল এবং এপিডেমিক, সেইভাবে আমার রোগীটা বর্তমান কেমন জাতীয় রোগী এবং তার মধ্যে বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি কি, তার আত্ম অনুভূতিমূলক কষ্টযুক্ত লক্ষণগুলি কি এবং তার মডালিটিস কি, সেই বুঝে আমরা ওষুধ অ্যাপ্লাই করব, রোগী আরোগ্য হয়ে যাবে। কোনো চিন্তা নেই, রোগীর নামের উপরে ভয় করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে।